হ্যালো ফুটবল ফ্রিক, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিয়েল মাদ্রিদের প্রজেক্ট নিয়ে। যে রিয়েল মাদ্রিদ এত টাকা খরচ করার পরেও বর্তমানে রিয়েল মাদ্রিদের যদি আপনি পারফরমেন্স দেখেন লাস্ট ম্যাচে পিএসজির বিরুদ্ধে, তাহলে দেখবেন যে সেই ম্যাচে রিয়েল মাদ্রিদ একদম বিধ্বস্ত হয়ে গিয়েছে। তো আসলে কারণটা কি ছিল এবং রিয়েল মাদ্রিদের প্রজেক্ট কি সত্যি ধ্বংসের পথে যাচ্ছে নাকি, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো আসুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, রিয়েল মাদ্রিদ লাস্ট পিএসজির সাথে যে ম্যাচটা খেলছে, এই ম্যাচে কিন্তু আপনি যদি স্ট্যাটস এর দিকে যান তাহলে দেখবেন যে রিয়েল মাদ্রিদ মাত্র 32% বল পজিশন রাখতে পারছে। আর অন্যদিকে এই পিএসজির সাথে যখন ইন্টার মায়ামি খেলা হয়, তখন সেই ইন্টার মায়ামি কিন্তু 33% বল পজিশন রাখে। অর্থাৎ রিয়েল মাদ্রিদ ইন্টার মায়ামির চেয়েও কম বল পজিশন রাখতে পেরেছেন এই পিএসজির বিরুদ্ধের ম্যাচে। তো আসলে এটা রিয়েল মাদ্রিদের মতো টিমের সাথে কখনোই যায় না। যদিও রিয়েল মাদ্রিদের দুই একজন প্লেয়ার ইনজুরি এবং সাসপেন্ডের জন্য এই ম্যাচটি খেলতে পারেননি, তারপরও রিয়েল মাদ্রিদের মতো টিম এরকম ফলাফল কেউই ইচ্ছা করে না যে রিয়েল মাদ্রিদের মতো টিমের দ্বারা। তো ভুলটা আসলে কোথায় ছিল দেখেন, যে রিয়েল মাদ্রিদ কিন্তু খেলার প্রথমে ফার্স্টে 4-3-3 ফরমেশনও খেলা শুরু করলো। আর ফ্রন্ট থ্রিতে ভিনিসিয়াসকে রাখলো, লেফট উইং এ এমবাপ্পেকে রাখলো রাইট উইং এ, আর মাঝখানে ফ্রাঙ্ক গঞ্জালো গার্সিয়াকে রাখা হলো। তো এখানে দেখেন, ম্যাচের ভিতরে আমরা যা দেখলাম কি, এমবাপ্পে আবারও লেফট উইং এই চলে আসলো এবং ভিনিসিয়াস স্ট্রাইকার পজিশনের দিকে চলে গেল। তো আসলে এই লেফট উইং এর এত সমস্যা হওয়ার পরও জাবি আলোনসো কিন্তু এটা এখনো ঠিক করতে পারতেছে না যে আসলে কাকে লেফট উইং এ খেলাবেন, ভিনিসিয়াসকে নাকি এমবাপ্পেকে। আর এই ম্যাচে তো ভিনিসিয়াসকে একদম খুঁজেই পাওয়া যায়নি। এমবাপ্পে তাও দুই একটা শর্ট অন টার্গেট নিতে পারছে, তবে ভিনিসিয়াস এই ম্যাচে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে এডার মিলিতাও হাফ টাইমের পর মাঠে নামলো, সেই এডার মিলিটাও কিন্তু ভিনিসিয়াসের চেয়ে বেশি শর্টস অন টার্গেট করেছে একজন ডিফেন্ডার হয়ে। তো বুঝতেই পারছেন যে ভিনিসিয়াসের জন্য অত্যন্ত খারাপ একটি ম্যাচ কালকে আমরা দেখতে পেয়েছি। তো রিয়েল মাদ্রিদের আরো দুইজন প্লেয়ার, একজন হলেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, আর একজন হলেন ডিন হুসেন। এই দুইজন কিন্তু খেলতে পারেনি এই ম্যাচে, যার ফলে রিয়েল মাদ্রিদ একটি বড় ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখতে পাই। কেননা ডিন হুসেন এই সেন্টার ব্যাক বর্তমানে রিয়েল মাদ্রিদের একজন অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার। আপনি যদি দেখেন যে ডিন হুসেন এই ডিফেন্সের টেম্পো ভালো কন্ট্রোল করতে পারেন, আর আজকে এক ম্যাচ তিনি খেলতে পারেননি, তাতেই এই রিয়েল মাদ্রিদের কি অবস্থা আপনারা তা তো দেখতেই পারতেছেন। আর রিয়েল মাদ্রিদ যে প্রথম দুইটা গোল কনসিড করে, এই দুইটা গোল কিন্তু এই ডিফেন্সের জন্যই কনসিড করে। একটি রুডিগারের ভুলের জন্য এবং অপরটি অ্যাসেনসিওর ভুলের জন্য। যদিও অ্যাসেনসিওর ভুলটা আমরা ওইভাবে ভুল না বললেও চলে, কেননা তিনি ইচ্ছাকৃতভাবে সেটি করেনি, তবে রুডিগারের ভুলটি এটা মেনে নেওয়ার মতো ছিল না রিয়েল মাদ্রিদের ফ্যানদের কাছে। আর ভালভার্দেকে কিন্তু রাইট ব্যাক খেলানো হয়েছে এবং যার ফলে মিডফিল্ডে দুর্বল হয়ে পারে এই রিয়েল মাদ্রিদ। তো এই রিয়েল মাদ্রিদের যে প্রজেক্ট বর্তমানে চলতেছে, পাপা পেরেস বিশেষ করে এত এত সাইনিং করার পরেও যে এরকম ভরাডুবি হবে প্যারিস সেন্ট জার্মানের সাথে, এটা হয়তো তিনি কল্পনা করেননি। যদিও পিএসজি এই ম্যাচের ফেভারিট ছিল, কেননা পিএসজি যে বর্তমানে যদি আপনি টিম দেখেন, এই টিম এত ভালো খেলতেছে যে আপনার ধারণারও বাইরে। এই 4-3-3 ফরমেশনে 4জন ডিফেন্ডার, 3জন মিডফিল্ডার, 3জন অ্যাটাকার। এই এই ফরমেশনে কিন্তু এই লুইস এনরিকে এবার ট্রেবলও জিতেছেন এবং অনেক বড় বড় টিমকে তিনি একদম ধ্বংস করে দিচ্ছেন। আর আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যে যেদিন এই চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলকে হারিয়ে দেয় এই পিএসজি, সেদিনই আমি ধারণা করতে পেরেছিলাম যে এই পিএসজি এই টিম নিয়ে অনেক দূরে এগিয়ে যাবে। কেননা ওই সময় লিভারপুল ছিল ওয়ান অফ দ্য বেস্ট টিম ইউরোপের। এখনো যদি আপনি বলেন, লিভারপুল কিন্তু ইউরোপের টপ 3 টিমের ভিতরেই থাকবে। তারপরও রিয়েল মাদ্রিদের মতো টিম থেকে আপনি এরকম পারফরমেন্স কখনোই আশা করবেন না। আর রিয়েল মাদ্রিদ কাউন্টার অ্যাটাকেও খুব একটা সুবিধা করতে পারেনি। আপনি যদি দেখেন যে এডান মিলিটাও যতটুকু গোল করার ট্রাই করছে, একজন স্ট্রাইকার বা মিডফিল্ডার কিন্তু অতটুকু ট্রাই করতে পারেনি। তো এ থেকে বোঝা যাচ্ছে রিয়েল মাদ্রিদের এখনো অনেক কাজ করার বাকি আছে। বিশেষ করে আরো একজন মিডফিল্ডার কেনা রিয়েল মাদ্রিদের খুব দরকার। বিশেষ করে টনি ক্রুসের মতো একজন মিডফিল্ডার যদি হতো, যেমন অ্যালেক্সিস ম্যাকালিস্টার আছে, এনজো ফার্নান্দেস আছে, এরকম টাইপের একজন মিডফিল্ডার কিন্তু রিয়েল মাদ্রিদে এখনো দরকার বলে আমি মনে করি। আর লেফট ব্যাক নিয়ে সমস্যা আছে, সেই লেফট ব্যাকে বেনফিকার একজন প্লেয়ারকে আনার কথা চলতেছে। তো আমার মনে হয় এই ডিলটি হয়ে যাবে, তাহলে ডিফেন্স নিয়ে
এদার মিলিতাও এবং হুসেন, এই দুইজনকে হয়তো সেন্টার ব্যাকে খেলানো হবে। আর ডান পাশে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড আর লেফট ব্যাকে বেনফিকার সেই নতুন প্লেয়ারকে রাখা হতে পারে। তো ডিফেন্স নিয়ে আরো কাজ করার সুযোগ আছে রিয়াল মাদ্রিদের। আর এই পিএসজির বিরুদ্ধে যে তারা হেরে গেছে, এর ফলে যে তাদের প্রজেক্ট কাজ করতেছে না তা কিন্তু না, কেননা এই পিএসজি কেমন টিম বর্তমানে আমরা সবাই জানি। আর রিয়াল মাদ্রিদ বারবারই ফিরে এসেছে, এটা ইতিহাস সাক্ষী আছে। তো আশা করি রিয়াল মাদ্রিদ সামনের সিজনে ভালো কিছু করে দেখাবে রিয়াল মাদ্রিদের ফ্যানদের। এখনই রিয়াল মাদ্রিদের ফ্যানদের আশাহত হওয়ার দরকার নেই। জাবি আলোনসো আমার মনে হয় ভবিষ্যতে ভালো কিছুই করবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।